দর্শক, শুরু করছি রূপসী বাংলা টেলিভিশনের নিয়মিত আয়োজন টক শো। সমসাময়িক বিষয় নিয়ে আজকে এই আলোচনায় আমরা কোটা আন্দোলনে হত্যার দায়ভার কার, এই নিয়ে আলোচনা করব। আজকে এই আলোচনায় আমি রয়েছি আলী আশরাফ আখন্দ আপনাদের সাথে, এবং আমার সাথে রয়েছেন এদেশের বিশিষ্ট কয়েকজন ব্যক্তিত্ব যে যারা আমাদের সাথে আজকে অংশগ্রহণ করেছেন। মেজর ইকবাল মোহাম্মদ চৌধুরী, বিশিষ্ট অপরাধ বিশ্লেষক এবং গবেষক রয়েছেন, জাকির হোসেন খান, ব্যাংকার, এবং রাশেদ হাওলাদার, রাজনীতিবিদ। আর কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে সংযুক্ত হবেন গণমাধ্যম কর্মী SM মহিউদ্দিন, তার সাথে থাকবেন আরেকজন শিক্ষাবিদ মোহাম্মদ শহীদুল্লাহ প্রিন্স। তারা খুব তাড়াতাড়ি আমাদের সাথে সংযুক্ত হবেন। আমরা এখন আলোচনায় ফিরে যাচ্ছি। তো আসলে এই যে কোটা আন্দোলনকে নিয়ে ৬টি লাশ আমরা পেয়েছি, হাজার খানিক ছাত্রছাত্রীকে আমরা হাসপাতালে দেখছি, অসুস্থতায় তারা বিভিন্নভাবে আহত হয়েছে। এই হত্যা এবং আহত নিহতের দায় কে নেবে? হত্যার দায় আসলে কার? কোটা সংস্কার, কোটা আন্দোলন, এই নিয়ে দীর্ঘদিন প্রায় ১ মাস ধরে কিন্তু আন্দোলন চলছিল। এই আন্দোলনের মধ্যে আজকে হঠাৎ করে এমন কি ঘটলো, রাজধানী ঢাকা থেকে শুরু করে সারা বাংলাদেশে কিন্তু মহাসড়ক অবরোধ হয়ে গেল, এবং প্রত্যেকটি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তা ব্যারিকেড দিয়ে দিল ছাত্রছাত্রীরা, কোটা আন্দোলনের পক্ষে যারা। এবং একই সাথে গতকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটা ঘটেছে, আপনি দেখেছেন যে ছাত্রলীগ কোটা আন্দোলনের জন্য যারা রাস্তায় অবস্থান করছিল সেই সব সাধারণ ছাত্রছাত্রীদের উপরে অতর্কিত হামলা চালিয়েছে এবং তারা আহত হয়েছে, হাসপাতালে গিয়েছে। আজকে আবার এই আন্দোলনরত ছাত্রছাত্রীরা কিন্তু সবাই কিন্তু লাঠি সোঁটা নিয়ে রাজপথে অবস্থান করছিল। তো ফলে এই যে মুখোমুখি সংঘর্ষ, পুলিশের গুলি, ত্রিমুখী একটা অবস্থার মধ্যে কিন্তু আজকে সারাটা দিন গেল। সারা দেশের মানুষ আজকে গৃহবন্দী, এবং বিভিন্নভাবে কিন্তু আপনার জনদুর্ভোগ ছিল। তো এই বিষয়ে আমরা আজকে একটু কথা বলতে চাই। আমাদের এই জনদুর্ভোগ, কোটা আন্দোলন এবং এই হত্যার দায়ভার। প্রথমে আমি আসতে চাই মেজর ইকবাল মোহাম্মদ চৌধুরী, আপনার কাছে। ভাই, আপনি তো আসলে বিষয়টা অন্যভাবে একটু বিশ্লেষণ করবেন, কারণ যেহেতু আপনি একজন গবেষক এবং বিশ্লেষক, আমরা আপনার কাছ থেকে এই বিষয়টা বিস্তারিত জানতে চাই। ইংরেজিতে একটা শব্দ আছে স্কেলেট। স্কেলেট মানে হলো কোনো জিনিসের সম্প্রসারণ করা। আমার মনে হয় মাননীয় শিক্ষক মহোদয় আমাকে এটা নিয়ে সাহায্য করবেন, যে স্কেলেটন যে কি জিনিসগুলিকে বৃদ্ধি করে, ক্ষুদ্র থেকে এটাকে বাড়ায় দেয়, সে জিনিসটা স্কেলেট করে। এখন এটা সূত্রপাত হয়েছে কোটা নিয়ে। 2018 সালে কোটা ক্যান্সেল করে দিচ্ছে হাইকোর্ট। আমি আগেও বলছি, এই কোটা নিয়ে যখন আবার ছাত্ররা যারা এদের স্বার্থবিরোধী হচ্ছে, তারা আবার হাইকোর্টে রিট করছে, আবেদন করছে। আবেদন প্রেক্ষিতে আবার কোটাকে পুনর্বহাল করছে। এখন প্রশ্ন হলো, দাবি করতেছি, দাবি করার পর দাবির কতগুলি নিয়ম আছে, যে আমি 1 ঘন্টার মধ্যে এটা প্রত্যাহার করতে হবে, 2 ঘন্টার মধ্যে প্রত্যাহার করতে হবে, 3 ঘন্টার মধ্যে প্রত্যাহার করতে হবে। ইজ্জত সম্মান সবারই আছে। এখন মানিজ্জত জেলে একটা ছাত্র যদি ওই যে বাংলা মোটরের মোড়ে, কি জানি বাংলা মোটর না, মগবাজার সাথে এটা কি, ওই যে ওইখানে যদি বন্ধ করে রাখতে হবে, সেখানে যদি সাংবাদিকদের মুখে এটা করা সারা দেশে এটা এয়ার করে, এটা তো ইজ্জতের ব্যাপার যে কোনো লোকের। আর যা সেটা আস্তে আস্তে এটাকে প্রসার করছে। এখন প্রশ্ন হলো, কোটা আন্দোলনের ব্যাপারে আমি আপনাদের লাগে এই লাইভ চলার আগে আমি বলছি, কোটা আন্দোলনের দায়ভার রাজনীতিবিদরা অ্যাভয়েড করতে পারে না। দে ক্যানট। ক্ষমতার ছেলে হলেও হবে, ক্ষমতার বহির্ভূতরাও হবে। উভয়ের বক্তব্য কিন্তু উস্কানিমূলক, কোনো সন্দেহ নাই। এখন আমার প্রশ্ন হলো যে, কোটাদের আন্দোলনে যারা করে তাদের মধ্যে নমনীয়তা এবং সহনশীলতা নাই। সহনশীলতা, নমনীয়তা নাই। একটা কথা আমি শুনছি, ইমার্জেন্সি পার্লামেন্ট ডেকে কালকের ভিতরে এই কোটা আন্দোলন এটা শুরু করে দিতে হবে, নাহলে আমরা যাব না। এটা কি মগের মূল্য গাইড? তার একটা
ওই যে ইয়ের বাংলা মোটর মোড়ে, বাংলা মোটর না তো, এটা কি মগবাজারের মোড়ে, ওই কি জানি বলে, দুই চৌরাস্তার সামনে যেখানে অবরোধ করে রাখছিল, সেখানে সামনে বসে যদি বলে এক্ষণে করতে হবে, সরকারকে যদি প্রশাসনিক অর্ডার না দেয়, তাহলে আমরা মানবো না। হাইকোর্ট স্টে অর্ডার দিচ্ছে, দেওয়ার পরে কথা হলো প্রত্যেক সময় সর্বশেষ যে আদেশ, দ্যাট ইজ দ্য ফাইনাল। প্রিভিয়াস অর্ডার অলওয়েজ ওভাররুল বাই দ্য প্রেজেন্ট অর্ডার। তো এখন এটা যেহেতু ইন দ্য প্রসেস ওভাররুল করে দিছে, তাহলে এই প্রসেসের জন্য ওয়েট করতে হবে, ধৈর্য ধরতে হবে। ধৈর্য না ধরে কথাবার্তা বলাটা ঠিক হয় নাই। আমি সবার আগে বলতেছি, ওই যে আশরাফ ভাই বলছি যে জন দুর্ভোগ, আমি সকাল থেকে বাসায় বসেছিলাম, বারিন্দা থেকে দেখতেছি, আই হ্যাড ইন্টেনশন টু গো টু দ্য হসপিটাল টু মিট দ্য ডাক্তার। আমি ডাক্তারের সাথে সাক্ষাৎ করার জন্য আমার দরকার ছিল, কিন্তু আমি রাস্তার যে অবস্থা দেখছি, আমার বাসার থেকে ফ্লাইওভার, ওই যে মিরপুর দিকে যে ফ্লাইওভারটা, এইখান মধ্যে যেভাবে দাঁড় করা রাখছে, এটা ভাই এটা ইনহিউম্যান। তারপর যে আমি টিভিতে দেখি একটা লোক ডক্টর, ডক্টর হ্যাজ অলওয়েজ ইমার্জেন্সি ফর দ্য পেশেন্ট, ফর দ্য নেশন। এখন ডাক্তার রিকোয়েস্ট করছে, আই ওয়ান্ট টু গো টু দ্য হসপিটাল, প্লিজ অ্যালাউ মি। নো, নো ওয়ে। এখন এইসব কারণ, এত রিজিট এবং এত ইয়ে, হাসপাতাল, তারপর দিয়ে ইমার্জেন্সি সার্ভিসেস, সেবামূলক সার্ভিসেস, তারপর দিয়ে রুগী যাওয়া, এরপর দিয়েছে আরো কিছু জিনিস আছে যেগুলির মধ্যে রেসপেক্ট করতে হয়। এখন এটা যে গেছে দুইটা দলের মধ্যে, এই যে ছাত্রলীগ এবং ওই যে কোটা আন্দোলনকারী, শহীদুল্লাহ সাদের থেকে এবং নিচের মধ্যে যে মারামারিটা হয়েছে, দ্যাট ওয়াজ টেলিকাস্ট লাইভ, লাইভে টেলিকাস্ট, ছাদের উপর থেকে ঢিল মারে আর নিচের থেকে মারে। সাবসিকুয়েন্টলি যেগুলি হয়েছে সেগুলি সবাই দেখছেন। আজকের ঘটনাটা, ও মাননীয় বিসি মহোদয় জনাব মাকসুদ কামাল সাহেব, উনি লক্ষ্মীপুর এলাকার লোক, আমিও লক্ষ্মীপুর এলাকার লোক, আগে শাহজাহান কামাল সাহেবের ছোট ভাই। উইথ ডিউ রেসপেক্ট আমি বলতে চাচ্ছি যে ডাক্তার আসিবার পূর্বেই রোগী মারা গেলেন। জি বলেন। একটা প্রবাদ বাক্য আছে, ডাক্তার আসার পূর্বেই রোগী মারা গেল। তো ডাক্তার আসে লাভ হলো কি? ইউনিভার্সিটি হোললি অ্যান্ড সোলি রেসপন্সিবল ইজ দ্য ভাইস চ্যান্সেলর। এখন উনি গতকালকে না পরশু রাতে প্রভোস্টদেরকে নিয়ে বসছে, ওইখানের মধ্যে তারা রাতে ডিউটি করবে, কাউরে বহিরাগত আসতে দিবে না, বহিরাগত যাইতে পারবে না। এর আগে তো ইনসিডেন্ট অনেকগুলি হয়ে গেছে, আসছে গেছে, ঘরের মধ্যে মারামারি করছে। তো এগুলো আগে দিয়ে করতে পারতেন না উনি? এই তো কোটা আন্দোলন আজকে কয়দিন হচ্ছে? 16 দিন না? আচ্ছা ভাই, এটা 16 দিন না? হ্যাঁ, এখন যদি 16 দিন চলেন, তাহলে জনাব মাকসুদ কামাল সাহেব, সম্মানের সাথে বলি, তো উনি আগে করলে তো এটা ভালো হতো, আগে করলে তো আরো সুস্থ হতো। বিশ্ববিদ্যালয়ের আসলে এই যে ছাত্ররা আন্দোলন করছে, সে আন্দোলনের মুখে, তাদের তোপের মুখে পড়ে কিন্তু রোগীরা হসপিটালে যেতে পারে নাই, শিক্ষার্থীরা তাদের কলেজ থেকে বেরিয়ে আসতে হয়েছে, কাজ হয় না, ক্লাস হয় নাই, স্যাররা ক্লাস থেকে চলে আসতে হয়েছে, সেখানে শিক্ষার্থী নাই। একই সাথে অ্যাম্বুলেন্সও কিন্তু রোগী নিয়ে যেতে পারে নাই, সেই অ্যাম্বুলেন্সকে বন্ধ করে দেওয়া হয়েছে এবং ঢাকা শহর কার্যত আপনার বন্ধ ছিল, কোনো কাজই হয়নি, কোথাও কেউ যেতে পারে নাই। আপনার সকল যানবাহনই যে যেখানে ছিল ঘন্টার পর ঘন্টা সেখানে অবস্থান করছে, সামনে না যেতে পারে পেছনে, এমন একটা অবস্থার মধ্যে ছিল। তবে আপনাকে আমি বলি যে ঢাকার বিভিন্ন মোড়গুলা, যেখানে কলেজ বা বিশ্ববিদ্যালয় আছে, প্রত্যেকটা মোড়ই কিন্তু ছিল ছাত্র আন্দোলনের সেই একটা জায়গা, যেখান থেকে তারা কোটা আন্দোলন করছিল। তো সেখানে এই যে জনদুর্ভোগও কিন্তু একটা ছিল সারাদিন ব্যাপী। কিন্তু এই যে সারা দেশে যেভাবে এই যে মানুষগুলা মারা গেল, ছাত্ররা মারা গেল, শিক্ষার্থীরা মারা গেল, এই যে মারা যাওয়াটা, পুলিশ তাদের সরিয়ে দিতে পারতো, টিয়ার গ্যাস মারতে পারতো, রাবার বুলেট মেরে ওদেরকে ছত্রভঙ্গ করে দিতে পারতো। কিন্তু এই যে হত্যা, মারা যাওয়া মানে সরাসরি হত্যা, এই হত্যার দায়ভার কে নেবে? আমি এ ব্যাপারে একটু কথা বলতে চাচ্ছিলাম।
রাশেদ হাওলাদার আপনার সাথে। রাশেদ ভাই, আপনি যদি একটু এই বিষয়টা বলেন, কারণ আপনি যেহেতু একজন রাজনীতিবিদ, এই বিষয়গুলো আপনারা খুব ভালো জানেন, এটা দায়টা নিবে কি? সর্বপ্রথম আমি সকল আলোচক প্যানেল বিন্দুকে অভিনন্দন জানাই, আশরাফ ভাইকে এবং রূপসী বাংলা টেলিভিশনকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। জি। বাংলাদেশের যে কোনো সাধারণ নাগরিক যদি অপমৃত্যু হয় বা বিচার বহির্ভূত ভাবে যে কোনো ভাবে একটি সাধারণ অস্বাভাবিক মৃত্যু হয়, সেই জন্য সরকারি দায়ভার নিতে হয়, এটাই স্বাভাবিক। তো আপনি একটা জিনিস দেখবেন যে বাংলাদেশ, আমি আজকে নারায়ণগঞ্জ গিয়েছিলাম, আমার প্রায় 5 বার আপনার গাড়ি পরিবর্তন করতে হয়েছে। বিভিন্ন চিপা দিয়ে চাপি দিয়ে নানাভাবে ঘুরে ঘিরে আমি চলে আসছি। আমি মানসিকভাবে খুবই বিপদগ্রস্ত একজন মানুষ পরিণত হলাম। কারণ আমার রাস্তাঘাটগুলো চেনা ছিল, জানা ছিল বলে হয়তো বা সহজ হয়েছে। বাস্তবিক অর্থে কুমিল্লা থেকে আপনার চিটাগং থেকে ওইদিকে প্রায় 29টা জেলা থেকে মানুষের আসা যাওয়া একবারে অস্বাভাবিক নাবিশ্বাস্য একটা পরিস্থিতি। আচ্ছা ভাই, আপনি একটু আগে বলেছেন যে অ্যাম্বুলেন্স গুলোও চলতে পারতেছে, হরতাল অবরোধ নেই। আরেকটা বিষয় আপনি খেয়াল করে দেখেন যে আমরা কিন্তু উনিরা কোটার বিরুদ্ধে তাহামরি কঠিনভাবে মাননীয় প্রধানমন্ত্রী কিছু বলেনি। মাননীয় প্রধানমন্ত্রী খুব সহজভাবে চীন থেকে এসে বলছেন যে আদালতের উপরে আদালত খুব দ্রুত একটা সুন্দর সিদ্ধান্ত দিবেন। এই হল এক। 2 নম্বর বিষয় যেটা ইকবাল ভাইও একটু আগে বললেন যে প্রেসিডেন্টের কাছে স্মারকলিপি দেওয়ার পরে যে কোনো আন্দোলনের একটা সময় নিতে হয়, কারণ বাংলাদেশের সর্বশেষ আস্থার জায়গাটাই রাষ্ট্র। রাশেদ ভাই বোধহয় আপনি অফলাইনে চলে গেছেন। হ্যাঁ, রাশেদ ভাই, আপনাকে আমরা দেখতে পাচ্ছি, বলেন। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। মহামান্য রাষ্ট্রপতির নিকট তারা আপনার 10 থেকে 15 জনের একটি সদস্য, আপনারা সবাই জানেন যে তারা একটা স্মারকলিপি দিলেন। বাংলাদেশ আইয়ুব খানের আমল থেকে ধরেন যতবার স্মারকলিপি দেওয়া হয়েছে, স্মারকলিপি দেওয়ার পরে কিন্তু আন্দোলনটা একটু স্থগিত হয়। 3 দিন বা 4 দিন বা 2 দিনের একটা স্থগিত থাকে। এই আন্দোলনটা মোটেও স্থগিত ছিল না। 10:30টায় প্রেসিডেন্ট মহোদয় বরাবর স্মারকলিপি দেওয়ার পরে 3টার সময় আবার রাস্তা অবরোধ করা হয়েছে। আপনারা দেখেন বিষয়গুলো ধারাবাহিকভাবে দেখেন। মাননীয় প্রধানমন্ত্রী বলছে সে কথাটা ওরা মহামান্য রাষ্ট্রপতি 1 মাস সময় দিয়েছিল, 1 মাস সময়ও তারা রাখেনি। তারা টু বি কন্টিনিউ রাস্তার মধ্যে আন্দোলন করে যাচ্ছে। এই আন্দোলন তাদের অধিকার আছে, সবকিছু আছে। কিন্তু জনদুর্ভোগ যখন চরম আকারে পড়ে যাবে, তখন সরকারেরও দায়িত্ব দাঁড়ায় দুর্ভোগ থেকে জনগণকে মুক্তি দেয়া। এখন রাষ্ট্রীয় বাহিনী, পুলিশ বাহিনী বলবেন, আপনারা যে বাহিনী বলবেন, যা কিছু বলেন না কেন, এবং সরকারের তো একটা রাজনৈতিক দলও আছে। একটি রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব এই সরকার। বাংলাদেশ আওয়ামী লীগ, তার একটি ছাত্র সংগঠন আছে, যুব সংগঠন আছে, তার অনেক সংগঠন আছে। তার যখন সমগ্র জনগণকে যখন আপনার নিরাপত্তা দেওয়ার স্বার্থে সবাই কাজ করতে পারে, কারণ হলো জনদুর্ভোগ যেন সৃষ্টি না। মাননীয় প্রধানমন্ত্রী গত পরশুদিনে কিন্তু বলেছেন, আন্দোলন করছো, আন্দোলন করো, আন্দোলন আরো করো। কোন রকম জ্বালাও পোড়াও সহিংস আন্দোলন কিংবা জনদুর্ভোগ আন্দোলন যখন সৃষ্টি হবে, তখন ওই মুহূর্তে দায়ী করতে হবে। অর্থাৎ আন্দোলনের মধ্যে বিভিন্ন রকম ক্ষয়ক্ষতি যা আছে সবকিছু সরকারের ঘাড়েই বর্তায়, কিন্তু সরকার বৃহত্তর স্বার্থে অনেক কিছু করে। আপনি দেখবেন যে আপনার যতগুলো আন্দোলন, আমরা কি অফলাইনে চলে যাচ্ছি? হ্যালো, জি জি, কতগুলো আন্দোলনই হয়েছে, শুনছি আপনাকে। আন্দোলন সরকারের একটি সক্রিয় ভূমিকা রাখতে হয় জনগণের পক্ষ থেকে। যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগ বর্তমান একটি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছে, এবং এই রাষ্ট্র পরিচালনা থাকাকালীন অবস্থায় এই রাষ্ট্রের জনগণকে, এই রাষ্ট্রের সাধারণ মানুষকে নিরাপত্তা দেওয়া তার দায়িত্ব। আর যে আন্দোলনটা হচ্ছে, এই আন্দোলনটার পক্ষে সাধারণ মানুষ, কিন্তু যখন এই আন্দোলন থেকে স্লোগান দেওয়া হলো তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, তখন এই আন্দোলনের পক্ষে মুক্তিযোদ্ধার সন্তানেরা থাকেনি, সাধারণ মানুষ থাকেনি, যুবলীগ ছাত্রলীগ থাকার প্রশ্নই আসে না। কারণ একটা মানুষ যখন বলে যে তুমি কে আমি কে রাজাকার, এই শাহবাগে আমরা বলেছি তুমি কে আমি কে বাঙালি বাঙালি, অর্থাৎ বাঙালি যে স্বাধীনতার চেতনা, মুক্তিযোদ্ধার চেতনা থেকে আন্দোলনের জনগোষ্ঠী আন্দোলন, সাধারণ মানুষের আন্দোলন হচ্ছে না। দেখেন আপনারা বলতে পারেন, তারাও যেখানে সন্ধি হতে পারে ছাত্র দল এবং
তাদের মাধ্যমে গিয়েছে, গিয়ে রাত্রে 11টা পর্যন্ত তারা এই দুর্ভাগ্যবশত বিভিন্ন হলে হলে ওই কোটা বিরোধী আন্দোলনের লোকজন কি কথা বলেছে, তুমি কি আমি কে, রাজাকার রাজাকার। বাংলাদেশের 30 লক্ষ শহীদের রক্তে অর্জিত স্বাধীন বাংলাদেশে যদি এখন এত বছর পর 53 বছর পর শুনতে হয় তুমি কি আমি কে রাজাকার, এর চেয়ে ঘৃণাদায়ক কোনো বিষয় আমার জানা নেই। এই ঘৃণাদায়ক বিষয়কে এবং এই দাতাদের দমন করার স্বার্থে হয়তোবা রাষ্ট্রের আরো কঠিন সিদ্ধান্ত নেওয়া উচিত বা নেওয়াও যেতে পারে, সেটা রাষ্ট্র, সময়, পরিস্থিতি সবকিছু বলে দেবে। আচ্ছা, আমি একটু আপনাকে প্রশ্ন করি, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কালকে এই ছাত্র আন্দোলনের মধ্যে কোটা বিরোধী আন্দোলন যারা করলো, কোটা সংস্কারের আন্দোলন যারা করে, যেসব ছাত্রছাত্রীরা, তাদের উপরে একটা হামলা হয়েছিল, সেটা প্রেস কনফারেন্স করে স্বীকার করেছে বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা, ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ শাখা ছাত্রলীগ এই হামলার দায়ভার নিয়েছে এবং তারা প্রেস কনফারেন্স করে স্বীকার করেছে। এই যে ছাত্রছাত্রীদের উপরে অতর্কিত হামলা এবং আহতের ঘটনা, এটার জন্য কি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো দায়ভার নেবে কিনা বা তাদের দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে কিনা? ভিসি, প্রভিসি, প্রক্টর এরা কি করেন, তারা কেন এটা দায়িত্ব নিলেন না? এবং এই ছাত্ররা এসে, এদেরই ছাত্র যারা সাধারণ ছাত্র এবং যারা রাজনীতি করে, তারা দুজনেই কিন্তু বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তো এখন তাদের কথার বাইরে এসে আরেকটা আন্দোলনরত ছাত্রছাত্রীদের উপরে হামলা হলো, তো এই দায়িত্বটা কার ছিল আসলে? এটা দায়ভারটা কার? বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের? এটা কোনো দায়িত্ব ছিল না? স্বাধীনতা সার্বভৌমত্বর বিরুদ্ধে যখন একটি আন্দোলন দাঁড়ায়, তখন এটাকে প্রতিরোধ করার দায়িত্ব আপনার, আমার এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে শুরু করে সবার, সর্বজনের সংগঠনের না, এটা সবার। আর যেহেতু বাংলাদেশ ছাত্রলীগ আওয়ামী লীগের একটি সংগঠন এবং বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতা আছে, জনস্বার্থে রাষ্ট্রদ্রোহী কথাবার্তা বললে সেটাকে প্রতিরোধ করা আমার মনে হয় দায়িত্বের মধ্যে পড়ে। কারণ তুমি কি আমি কে রাজাকার এই শব্দ শোনার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা প্রস্তুত না। তুমি কি আমি কে রাজাকার এই শব্দ শোনার জন্য একজন সাংবাদিক প্রস্তুত না। তুমি কি আমি কে রাজাকার এই শব্দটা শোনার জন্য বাংলাদেশের গণতান্ত্রিক মনা এবং মুক্ত চিন্তার মানুষ কিংবা কোনো মুক্তিযোদ্ধা কিংবা মুক্তিযোদ্ধার সন্তান কেউ প্রস্তুত না। আপনি পাকিস্তানের একটি স্লোগান বাংলাদেশে ধরিয়ে দিবেন, বাংলাদেশের মানুষকে সেটা খাওয়ানোর জন্য চেষ্টা করবেন 53 বছর পরে, এর পেছনে কি আছে, কি পরিকল্পনা আছে, কি দুর্ব্যসন্ধি আছে আমরা অতটা জানি না, কিন্তু এটুকু জানি যে আমরা এই স্লোগানের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য সর্বসময়। আমি অবশ্য দুপুরে এই চলমান আন্দোলনের রিপোর্টিং এর জন্য আমি সায়েন্স ল্যাবরেটরিতে ছিলাম, তখন একজনের প্লে কার্ড বহন করছে, তুমি কে আমি কে রাজাকার রাজাকার, কোটা সংস্কার আন্দোলন নিচে লেখা। আমি তাকে প্রশ্ন করলাম যে ভাই, তুমি যে লিখলা যে তুমি কে আমি কে রাজাকার, এটা দিয়ে তুমি কি বোঝাতে চাচ্ছ? তখন সে আমাকে বলল যে মুক্তিযোদ্ধাদের জন্য 30% কোটা আছে, ওনারা মুক্তিযোদ্ধা, আর আমরা কারা তাহলে? আমরা সাধারণ পাবলিক, আমাদের বাবা মা হয়তো মুক্তিযুদ্ধে যায় না, আমার ভাই, আমার দাদা, আমার নানা, কেউ না কেউ হয়তো ওই মুক্তিযুদ্ধের সময় মারা গেছে, যুদ্ধে যায় না কিন্তু পাক বাহিনী মেরে ফেলছে, কিন্তু আমাদের তো কেউ না কেউ শহীদ হয়েছে। কিন্তু এখন ওনারা মুক্তিযোদ্ধা, তারা বীর, রাষ্ট্রীয় বীর, তাদের নাতি পুতিরা সেটার সুফল ভোগ করবে। কিন্তু আমরা মেধাবীরা তাহলে কি আমরা রাজাকারের পুত্র? আমাদের পৈতৃক ভাবে কি আমরা রাজাকার? সেই কারণে আমরা বলেছি তোমরা মুক্তিযোদ্ধা, আমরা কি তাহলে রাজাকারের সন্তান বা আমরা কি রাজাকার? সেইটা আমরা বোঝাতে চেয়েছি। আমি বললাম যে সেই বোঝানোটা কিন্তু তোমরা বোঝাতে পারোনি। এই ব্যাপারে যদি আপনি একটু ক্লিয়ার করে বলেন। জি ভাই। আচ্ছা, আমি একটু ইন্টারাপ্ট করি। এই যে ইয়ে ভাই, একটু বলি, আমি একটু বলি, 1 মিনিট। কথা হলো, আসলে রাজাকার শব্দের অর্থ হলো সেবক বা তত্ত্বাবধায়ক, সেবক, স্বেচ্ছাসেবক। জি, স্বেচ্ছাসেবক। এখন এই রাজাকারটা তাদের অ্যাক্টিভিটিস এবং রোলে বাংলাদেশে চলছে একটা ঘৃণিত পদার্থ। যখন এই রাজাকার শব্দটা আছে তখন এটা কেউ পছন্দ করে না, বুঝছেন কথাটা? রাজাকারটা ঘৃণিত হিসাবে এই দেশে আসছে ডিউ টু দেয়ার অ্যাক্টিভিটিস এন্ড দেয়ার বিহেভিয়ার ডিউরিং দ্য লিবারেশন অফ ওয়ার। এখন আমি বলবো আর কিছু না ভাই, শেষ করবেন।
না, আমি বলি আচ্ছা ভাই, এখানে একটা কথা আছে যে আপনার এই আন্দোলনটা আপনার 1900 একবার ভাই একটু আগে বললেন যে 1918 সালে আন্দোলনটা এক প্রকার শেষ হয়ে গেছে। আমি মুক্তিযুদ্ধের কোঠা বাড়ানো বা কমানোর পক্ষে আমি কথা বলবো না, কিন্তু দেখেন বাংলাদেশে মুক্তিযুদ্ধের সন্তান কয়টা চাকরি পেয়েছে, আর বিসিএস দেওয়ার সময় কি প্রথমবার এই কোঠা হিসাবে আবেদন করে, কিন্তু তার তো ফিল আপ করতে হয় 3টা ধাপ, 3টা ধাপ তার ফিল আপ করতে হয়, তারপরে সে বিসিএস যাবে কোথায় পড়ে তিনি শিখতে হবে সমগ্র কিছু শেখার পরে তারপরে সে মুক্তিযুদ্ধ কোথায় যাবে না। অর্থাৎ অযোগ্য কোন ছেলে বিসিএস শিখতেছে না, আর এই নৃতত্ব গোষ্ঠীর তো কোঠায় হোক বা উপজাতির কোঠায় হোক, যে কোঠায় সে যাক না কেন, কিংবা প্রতিবন্ধী কোঠায় হোক, কিন্তু প্রাথমিক ধাপগুলো অতিক্রম করতে হবে, তারপরে সে যাবে। আমি একটা রেফারেন্স দিই, আমি শাহবাগ ওরিয়েন্টেড একটা কথা বলি, আমি শাহবাগ ওরিয়েন্টেড মানুষ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় আপনার মাস 7 আগে কিংবা 1 বছর আগে এখানে 800 থেকে 900 লোক নিয়োগ দিয়েছে। আমার জানা মতো একটা লোক ছিল না যে মুক্তিযুদ্ধের পরে চাকরি পেয়েছে। আজ থেকে বছর খানেকের মধ্যে আপনার বিআইডব্লিউটিএ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষে প্রায় 130 জনের অধিক লোক চাকরি হয়েছে, ওখানে মুক্তিযুদ্ধের চাকরি, কারণ মুক্তিযুদ্ধের আবেদনই করতে এখন মুক্তিযোদ্ধা কোঠা যদি না থাকে তাহলে এই চেতনাটাকে আপনি কিভাবে লালন করবেন? একটা সময় তো আপনারা বলবেন যে মুক্তিযুদ্ধও বাংলাদেশে কোনোদিন ছিল না, তখন কোন জায়গায় ইতিহাস মুক্তিযোদ্ধা কোঠা শুধুমাত্র চাকরির জন্য না, এটা একটা চেতনাগত ধারাবাহিক প্রক্রিয়া। এই প্রক্রিয়া কম হোক আর বেশি হোক, এটাকে আপনার ঐতিহাসিক ভাবে এটাকে আগলে রাখতে হবে। এর বাইরে এটা তো দেশাত্মবোধ, এটা হচ্ছে দেশাত্মবোধ, একটা মন মানসিকতা ক্রিয়েট করা, সৃষ্টি করা, ইনবিল্ড করা। যে ভবিষ্যতে কখনো যদি এই রাষ্ট্রে কেউ আগ্রাসন করে কিংবা এই রাষ্ট্রে আক্রমণ করে, তখন যেন মানুষের ভেতরে দেশপ্রেমটা থাকে যে না, আমারও এই দেশটাকে আগলে রাখতে হবে, বলতে হবে আমার সোনার বাংলা, আমি তোমার ভালোবাসি। এর বাইরে আমি কিছু বুঝি না। আশরাফ ভাই যেটা বললেন যে নিয়ে গেছে, তাদের মধ্যে লেখা কি তুমি কে আমি কে রাজাকার। আচ্ছা ভাই, আমি আপনার কাছে একটু পরে আবার আসছি, কিন্তু জাকির হোসেন খান উনি একজন ব্যাংকার, দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন, আপনাদের কথা শুনছিলেন, অনেক মনোযোগ দিয়ে তিনি শুনছিলেন। আমরা এই যে ওনার কাছে জানতে চাচ্ছি যে আসলে এই যে আজকের ঘটনাটা ঘটলো, 6টা তাজা প্রাণ চলে গেল, 1000-এর বেশি ছাত্রছাত্রী আন্দোলনকারী আহত হলো, তো এই বিষয়টা আসলে কার? ওরা কিন্তু তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই স্লোগানের পাশাপাশি কিন্তু আরেকটা স্লোগান কিন্তু তাদের মুখে আমরা শুনেছি, সেটা হচ্ছে কোটা বৈষম্য নিপাত যাক, মেধাবীরা চাকরি পাক। কোটা বৈষম্য নিপাত যাক, মেধাবীরা চাকরি পাক, এই শব্দটা কিন্তু তারা ব্যবহার করেছে এবং স্লোগান করেছে। তো এই বিষয়ে যদি একটু জাকির ভাই একটু খোলাখুলি বলেন যে আসলে বিষয়টা নিয়ে একটু খোলাখুলি বলেন। আমরা আরেকটা জিনিস দেখি যে আপনি আপনার সন্তানকে বিশ্ববিদ্যালয়ে পাঠান, কিন্তু সেটার দায় দায়িত্ব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নেয় না, আজকে ছেড়ে দিয়ে আজকে এই যে লাশ হয়ে ঘরে ফিরলো। বাবা মাকে লাশ হওয়ার জন্য তাদেরকে মানে শিক্ষাক্ষেত্রে পাঠিয়েছিল। একটু জাকির ভাই ক্লিয়ার করবেন। ধন্যবাদ আশরাফ ভাই আপনাকে, আলোচক যারা আছেন তাদেরকে আমি সশ্রদ্ধ সালাম জানিয়ে, আমি আশরাফ ভাই সত্যি বলেছেন, আমি কথাগুলো মনোযোগ সহকারে শুনতেছিলাম এবং যে কথাগুলো সব কথাগুলি যুক্ত। আমি যেটা বলতে চাই পরিষ্কার ভাবে, যে এখানে দায়ভার কার উপর যাবে এই কথাটি ব্যাপকভাবে বিশ্লেষণ করলে এখানে তো অনেক পক্ষ সরকার পক্ষ সহ কত পক্ষ, যে সাংবাদিক ভাই আছেন উনি মানে আরো ভালোভাবে বলতে পারবেন যে কতটি পক্ষ যুক্ত হয়েছে। আমি ওই বিষয়ে আলোচনা করতে চাই না। আমি চাই যে তুমি কে আমি কে রাজাকার এই শব্দ যারা বলে তারা কারা, আমার মূল প্রশ্ন হলে এটা। এবং আপনি দেখেন এই রাজাকার বলে আবার তাদের জাতীয় পতাকা বহন করতেছে, মাথায় বেঁধে রাখছে, গলায় ঝুলিয়ে রাখছে, পিঠে লাগছে, মানে হোয়াট ইজ দিস? মানে আমি এটা বিশ্লেষণ করার কি বিশ্লেষণ করবেন? আর তারা কারা এই ধরনের স্লোগান আসতে পারে? না এই ধরনের স্লোগান আসতে পারে না, তো এই ধরনের স্লোগান তো আসতে পারে না, তুমি কে আমি কে রাজাকার। আর আমরা বিশ্ববিদ্যালয়ে যখন লেখাপড়ি করেছি তখন তো আমরা পদ্মা মেঘনা যমুনা এই ধরনের স্লোগান ছিল, তাই না? এই সমস্ত স্লোগান তো
মানে সার্বজনীন স্লোগান না, ডিফারেন্ট স্লোগান। কাজে ডিফারেন্ট স্লোগান দিয়ে আপনি তো আপনার লক্ষ্যে পুষতে পারবেন না। লক্ষ্যে পুষতে হলে আপনাকে সময় দিতে হবে, যেটা মেজর ভাই বলেছেন, স্মারকলিপি দিয়েই আবার মাঠে চলে গেছে আন্দোলন করার জন্য। তো স্মারকলিপি দিয়ে কি হলো দেখবেন তো যে কি হচ্ছে, কোর্টে পেন্ডিং আছে জিনিসটি, তো সেটার সময় দিচ্ছে না। মানে আমার মনে হয় কোথায় জানি এই কোঠা আন্দোলনটা মানে দ্যাট ইজ মানে আমার মনে হয় কোথাও কিছু সমস্যা আছে, কোথাও কিছু সমস্যা আছে। এই ধরনের একটি সার্বজনীন একটা আন্দোলন, জনগণ কিন্তু এটাকে সুন্দরভাবে নিয়েছে, সরকারও সুন্দরভাবে নিয়েছে। কোটা যারা আন্দোলন করছে সরকার কিন্তু তাকে সাপোর্ট দিতেছে, সরকারও তো এটা চাচ্ছে, কিন্তু কেন, কোথায় বাধাটা কোথায়? আপনি যদি এগুলো বিশ্লেষণ করেন, গভীরভাবে বিশ্লেষণ করলে দেখবেন এখানে অনেক পক্ষ জড়িত হয়েছে। তো অনেক পক্ষ জড়িত হইলে কোন পক্ষ জয়ী হবে বলেন? কোন পক্ষ জয়ী হবে? অনেক পক্ষ থাকলে কোন পক্ষ জয়ী হবে? কোনো পক্ষই জয়ী হবে না। যে সরকার, কালকে টকশোতে দেখতেছিলাম এক মাননীয় মন্ত্রী, সবাই নাম জানেন, সে বললো যে রাজাকারদের আন্দোলন তো আমরা সরকার দাবি মেনে নেবে না, রাজাকারদের তারা নিজেরা সে স্বীকৃতি নিজেরা বলতেছে আমরা রাজাকার। তাহলে রাজাকার যদি কোনো ডিমান্ড প্লেস করে, তো তার এটা কি সাকসেস হবে? তারা এতগুলো পক্ষ যখন জড়িত হয়ে যায় তখন কিন্তু সরকারও বিব্রত অবস্থায় পড়ে যায় যে কোন দিকে সে হাঁটবে। সরকারও কোনো চিন্তা হারিয়ে ফেলে যে কোন দিকে হাঁটবো। তো আমার কথা হলো এটা একটা গুছানো, একটা সুন্দর একটি মানে ওপেনিংটা ছিল যে ওটা আন্দোলন করতেছে, এটা সহানুভূতি ছিল। আর যারা আন্দোলন করে তাদেরও তো বিশ্লেষণ করা উচিত। এই আন্দোলনকারীর মধ্যে তাদের আত্মীয় স্বজন তো অসুস্থ হয়ে যেতে পারে, তো হসপিটালে নেওয়ার তো কোনো সুযোগ নাই, রাস্তায় সে মৃত্যুবরণ করবে, তাই না? তো যে কোনো জায়গায় আপনি কার্পুর মধ্যেও কিন্তু ব্রেক দেয়। আপনি লক্ষ্য করছেন যে আমরা যে আন্দোলন দেখেছি 80-র দশকে, যে আন্দোলন আমরা ছাত্র ছিলাম, তো সেখানে যেটা দেখেছি মানুষের চলাফেরার জন্য, ওষুধ কেনার জন্য, খাদ্য কেনার জন্য সেখানে কিন্তু ওই মানে কার্পুর মধ্যেও কিন্তু সুযোগ দিতেন। এখানে তারা তাদের মধ্যে আমি লক্ষ্য করেছি একেবারে কাছের থেকে, যে টিভি বলেন, পেপার বলেন, তাদের আন্দোলন বলেন, সবকিছু কিন্তু অস্থিরতা, যে এখনই লাগবে, এখনই সংসদ বসতে হবে। মানে হোয়াট ডাজ মিন? সংসদ বসবে কেন? এটা তো কোর্ট ডিসিশন দিয়েছে, এখানে আলোচনার মাধ্যমে শেষ করা যাবে। দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচাররা যে আন্দোলনে আছেন তারা কিন্তু সরকারের সাথে বসেছে, এক স্টেপ আগাইছে, তারপর প্রধানমন্ত্রীর সাথে বসবেন। তো এখন কথা হলো সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান হবে, সেখানে কেন মারামারি হবে? 6টি প্রাণ যে গেল, এর দায়িত্ব কে নেবেন? আজকে টকশোর এজেন্টটা এইটা। আমি বলি যে এই দায়িত্ব সকলের নিতে হবে, তার কারণ হলো সব পক্ষগুলোর দায়িত্ব নিতে হবে। একা সরকার এই দায়িত্ব নেবে কেন? সরকার তো এইটি চায়নি, সরকার তো চায়নি। আমরা লক্ষ্য করেছি তারা এর উপরে যে পুলিশ যে শাহবাগে যে আন্দোলন চলতেছিল, তখন দেখেন ছাত্ররা তাদের এর উপর উঠে গেছে, বহরের উপর উঠে গেছে। তো এটা তো মানুষের মানে এর বাইরে চলে গেলে, মানে দ্যাট ইজ ধৈর্যের বাইরে চলে গেলে তো একটা পরিস্থিতির সৃষ্টি হয়। আজকে দেখেন এখন এই 6টি প্রাণ ঝরে যাওয়ার পরে আজকে বিজিবি নামলেন, তারপর আরো স্কুল কলেজ বন্ধ করে দিলেন, সবকিছু হলো। দিন শেষে আমরা কি পেলাম? উনারা কি পেলেন? জাতি কি পেলেন? কেউ কিছু পেলেন না, সবাই খালি হাতে। ধন্যবাদ। আসলে আপনার কথাগুলো আমি শুনছিলাম, খুব চমৎকার করে আপনি উপস্থাপন করলেন। কিন্তু এই যে 6টা তাজা প্রাণ ঝরে গেল, এদেরও বাবা মা আছে, এদের বাবা মারা তাদেরকে ইউনিভার্সিটিতে পাঠিয়েছে যে আমার ছেলে উচ্চ শিক্ষা শিক্ষিত হবে এবং সে একটা ভালো জায়গায় যাবে, হয়তো বাবা মারা যখন একটু বয়স্ক হবে তাদেরকে সে সন্তান আবার দেখাশোনা করবে, এই তো। কিন্তু আপনি জানেন রংপুরে যে ছেলেটা মারা গেছে, গতকাল তার পোস্টে ছিল যে এই কোটা আন্দোলনের মধ্যে যদি সে মারাও যায়, সে কিন্তু তার পোস্টে বলেছে, তার ফেসবুক পোস্ট থেকে আমরা বলছি কথাটা, তাহলে যেন তাকে দাফন না করা হয়, রাজপথে যেন তার লাশ থাকে। যদি কোটা আন্দোলনকারীরা বিজয়ী হয়, সেই বিজয়ের উল্লাসে যেন তাকে দাফন করা হয়।
এই যে একটা মানুষ বা একটা ছাত্র বা একটা শিক্ষার্থী কতটা মানে নিজের প্রতি মানে উদ্দীপ্ত হলে যে এই কোটা আন্দোলন একদিন সমাধা হবে এবং তারা উল্লাসিত হবে, তারা জিতে যাবে এবং সেই জেতার সেই উল্লাসের সাথে তার মরদেহ যেন দাফন করা হয়, তার আগে যেন দাফন করা না হয়। সেটা গতকালকে তার স্ট্যাটাসে ছিল, তার ফেসবুক স্ট্যাটাস। এই যে বিষয়টা, তারা যারা ছাত্র আন্দোলনে আছে, যারা এখানে কোটা আন্দোলনের মধ্যে আছে, তাদের কিন্তু অনেকের সাথে আমরা সাংবাদিক হিসেবে কথা বলেছি, তাদের একটাই কথা, তারা বলে যে ভাই আমার বাবা মা আমাকে গ্রাম থেকে শহরে পাঠিয়েছে, কষ্ট করে বিশ্ববিদ্যালয়ে আমাকে দিয়ে পড়াশোনা করেছে, তারাও তো চায় আমি একটা ভালো চাকরি করি, ভালো জায়গায় আসি, কিন্তু এই কোটার কারণে আমি যতই মেধাবী হই আমি তো চাকরি পাচ্ছি না। একটা পর্যায়ে যে আমার বয়সও চলে যাচ্ছে, ওই বয়সের আরেকটা সমস্যা আপনারা দেখেছেন, তারা আন্দোলন করে যে 35 বছর চাচ্ছে, যে সেশন জটের কারণে বিভিন্ন কারণে কিন্তু তাদের বয়স যখন বেড়ে যায় তারা কিন্তু আর সরকারি চাকরিতে আর কোটায় আসে না এবং চাকরি করতে পারে না। ফলে তারা কিন্তু ওই একটা সময় অসুস্থ হয়ে যায়, মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে যায়, না পেলে সরকারি চাকরি, না সে ব্যবসা বাণিজ্য করতে পারছে কারণ তার কাছে টাকা নেই। এই যে দুদুল্যমান অবস্থায় থাকে তারা, সেই জন্য কিন্তু তারা এই আন্দোলনে যারা, আমি দেখেছি আজকে রাজপথে মাস্টার্স পাস করা ছেলেরাও কিন্তু এখানে অ্যাটেন্ড করেছে, শুধু বিশ্ববিদ্যালয়ে পড়ুয়ারা না। তো এই বিষয়টা আমি একটু খোলাখুলি জানতে চাই। মেজর ইকবাল মাহমুদ চৌধুরী, আপনি তো একজন বিশ্লেষক, গবেষক, আপনি বলেন যে এই যে আজকে 6টা প্রাণ ঝরে গেল, এর দায়িত্ব কার বা এই দায় ভার কে নেবে? বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নেবে, না সরকার নেবে, না রাজনীতিকরা নেবে? না না, এটা আইসোলেট করে কথা বলার কিছু নাই। সরকার ইজ দ্য সরকার অফ দ্য কান্ট্রি, হি ইজ দ্য গভর্নমেন্ট অফ হিমসেলফ, হারসেলফ, and he is the government of the opposition party, he is the government of the university, everything. All responsibility goes to the government. এটা তো কোনো বিকল্প নাই। স্বরাষ্ট্রমন্ত্রী যদি হয়, উনি স্বরাষ্ট্রমন্ত্রী নিজের, উনি স্বরাষ্ট্রমন্ত্রী সবাই। তো এই জন্য বলতেছিলাম কোটা আন্দোলনের ব্যাপারে এটা কিন্তু সাধারণ ছাত্রদের যদিও বক্তব্য ছিল, সরকার তো না করে নাই কোটা দিবে না, এখন সরকারের সময় দেয় নাই, এইটার অন্তরে কিছু কিছু লোকের ইন্ধন আছে। বাংলাদেশের জাতির জনক হিসাবে মাওলানা দেলোয়ার হোসেন সাইদি বলছে কিসের জাতির জনক, শেখ মুজিব কিসের জাতির জনক, সে বলছে এটা হলো ইব্রাহিম আলাইহিস সালাম হলো জাতির জনক মুসলমানদের। কই পাকিস্তানের জাতির জন্ম কায়দা আজম, কই বিভিন্ন মুসলিম দেশে তো জন্ম আছে। এখন কথা হলো ইব্রাহিম আলাইহিস সালাম আজ থেকে কত যুগ আগে জন্মগ্রহণ করছে, মুসলমানদের জাতির জনক হচ্ছে। তো আদম আলাইহিস সালামও তো জাতির জনক করতে পারতো, হয় নাই তো। এখন বঙ্গবন্ধু এই দেশের মধ্যে যেহেতু এই দেশ প্রতিষ্ঠা করছে, এই দেশের নেতৃত্ব দিছে, ওনার ডেফিনেটলি অবদান আছে, এটাকে ইগনোর করার কারো কোনো স্কোপ নাই। এটা কে করছে? এটা ওই জামাত শিবিরের লোক ছাত্রদের মধ্যে এটা 20টা ভবন করছে আর মিছিল করছে শাহবাগের মোড়ে ছেলেরা দেয়া। তারপর সেকেন্ড কথা হলো যে আশরাফ ভাই যেটা বললেন, যে কথাটা সত্য কথা, বিভিন্ন স্লোগান যেগুলি আসে, আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো আপনি কোটার কথা বলছেন, আজকে 9-10 ছেলেদেরকে ড্রেস পরা, সাদা ড্রেস পরা, স্কুল ড্রেস পরা রাস্তার মধ্যে কেন নামাচ্ছে? ওদের কি কোটা এখন প্রয়োজন আছে? এই গরিত কাজটা কেন করলো? এই ছাত্রদেরকে ক্লাস থেকে বাইর করে রাস্তার মধ্যে নামানোটা এটা কেন করলো? এটা অধিকারটা দিল কারে? এটার জন্য তো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত, তো স্কুলের মাস্টারও করা উচিত, আর গার্জিয়ানও তো চায় না তার ছেলে ওখানে যাক, কোনো গার্জিয়ান চায় না। আমি রাস্তা দিয়ে দেখলাম শহর আমার তাদের যাচ্ছি, কালকে রাত্রে ওই যে লালবাগ মাদ্রাসা, বড় কাটার এবং লালবাগ মাদ্রাসার মধ্যে তাদের কাছে বলতেছে যে কালকে সকালে তোমাদের লোক পাঠায় দিবা রাস্তার মধ্যে। কেন? হুজুরদেরকে নামাইলে কি শক্তি বাড়বে? কেন এগুলি? তারপরে কালকে এবং পরশুদিন দিছে ছাত্রদল বলছে যে আমরা নামতেছি, কালকে বলতেছে শিবিরের লোক বলতেছে আমরাও নামতেছি। তো কেন? এটা কি ছাত্র আন্দোলন, কি রাজনৈতিক আন্দোলন, কোটা আন্দোলনে? এটা তো কেউ চায় নাই। সরকারের বড় দোষ হলো যে সরকার ছাত্রলীগ নামায়া এটা পুলিশ দিয়ে শাসন করা ছিল। ইজ দ্য অফিসিয়াল রেসপন্সিবল অফ দ্য পুলিশ টু কন্ট্রোল দিস থিং। পুলিশের গাড়ি ভাঙে, পুলিশ মামলা দিলে কাকে 1 উদ্ধার করতে হবে, গায়ের জন্য নাকি? এটা তুমি অপরাধ, এটা টিভি মিডিয়াতে আসছে।
এটা তো টপশু করতে গেলে এটা আগে দিয়ে অ্যারেস্ট করা হচ্ছিল দেখে। আচ্ছা, এই যে ছাত্ররা বিভিন্ন সময় তারা রাস্তায় ব্যারিকেড দিচ্ছে, শুধু এটা না, কোটা আন্দোলন না, অনেক আন্দোলনের সাথে তারা জড়িত। তো এই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের দায়িত্বটা কি, তাদের কাজটা কি, তাদেরকে তারা রাখতে পারে না কেন বিশ্ববিদ্যালয়ের চত্বরে? এটা আপনাকে আমি প্রথমে বলছি নাই কেন, একটু আমাকে বলেন তো। আমি আপনাকে আগে বলছি, ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল। ভাইস চ্যান্সেলর জনাব মাকসুদ সাহেব উনি গতকালকে না পরশুদিন সব প্রভোস্টে দিয়ে মিটিং করছেন, কোরা বলছে তোমরা ইউ বি রিমেন ইন দ্য হল, ইউ ডোন্ট গেট আউটসাইড ফ্রম দ্য হল, ডু নট অ্যালাউ এনিবডি টু গেট ইন, ডু নট অ্যালাউ এনিবডি টু কাম ইন। এটা কালকে কেন? এটা তো কোটা আন্দোলন হচ্ছে 16-17 দিন আগে, এর আগে দিয়ে বললো তো একটু এনি মুভমেন্ট সেগুলি করলে। এখানে ইনস্টিগেশন অনেক লোকে করে, করলে হচ্ছে অনেক লোকের রেসপন্সিবিলিটিটাকে অ্যাভয়েড করে, এগুলি ব্যাট করা কোনো অবস্থায় ঠিক না। ইউ আর হোললি অ্যান্ড সোললি রেসপন্সিবল টু দ্য গভর্নমেন্ট অ্যান্ড টু দ্য কান্ট্রি ফর দ্য ইউনিভার্সিটি বিং ভাইস চ্যান্সেলর। এটা তো কোনো শর্টকাট নাই, তো শর্টকাট আছে? আচ্ছা, আমাদের সাথে ইকবাল ভাই আমাদের সাথে জয়েন করেছে SM মহিউদ্দিন, তিনি এশিয়ান টেলিভিশনের একজন সাংবাদিক। আজকে সারাদিন তিনি রাজপথে ছিলেন, এই ছাত্র আন্দোলন কোটা আন্দোলনের সবকিছু সে দেখেছেন, এবং সর্বশেষ ঢাকা মেডিকেল কলেজে লাশের পাশেও সে ছিল, যে দুটা লাশ আমরা বলছি। আমি একটু তার কাছে যেতে চাই যে উনি আসলে কি দেখলেন সারাদিন, এবং ঢাকা মেডিকেলের এবং আহত নিহতদের অবস্থাটা একটু জেনে আসে। আচ্ছা মহিউদ্দিন, আমাদেরকে একটু জানান যে সর্বশেষ অবস্থাটা কি এখন? ধন্যবাদ, আসসালামু আলাইকুম সবার উদ্দেশ্যেই। আর আজকের যে বিষয়টা সার্বক্ষণিক আলোচনা সভা থেকে আমরা আসলে বিভিন্ন জায়গায় গিয়েছি। বেশি সংখ্যক যে জায়গাটা সেটা হচ্ছিল ল্যাব সায়েন্সের চত্বর, সায়েন্স ল্যাবরেটরির যে চত্বরটা, এখানে যে আশঙ্কাজনক যে অবস্থান রয়েছে এটা খুবই দুঃখজনক। আর একটা জিনিস খুবই লক্ষ্য করা গিয়েছে যে আগেই যে ভাই বললেন যে কোঠা আন্দোলনের যে বিষয়টা, এখানে যারাই ছিল অনেকে আমরা চেষ্টা করেছি তুলে ধরার জন্য। এখানে শুধু কোঠা ভিত্তিক বা ছাত্র বয়স, আরেকটু জোরে কথা বলেন, মানে শুধুই যে এমন আরো অনেকে এর সাথে জড়িত ছিল। ঢাকা মেডিকেলে আমাদের এখানে সর্বশেষ 8টা পর্যন্ত আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে 126 জন হচ্ছে পেশেন্ট আসছে। এখানে ছাত্রলীগও আছে বা কোঠা আন্দোলন আছে, সম্মিলিত 2 জন গুলিবিদ্ধ, যে এখনো নাম জানা যায়নি, যারা কোন গুরু বা কি নাম কোন ঠিকানা এটা তেমন আসেনি, তবে 2 জন অলরেডি মারা গেছে। আরো 2 জন, সেটা হচ্ছিল ঢাকা দুপুরের পর থেকে চানখারপুল এলাকা ঘিরে একেবারে হল। আপনাকে শোনা যায় না, আপনাকে শোনা যায় না, শুনতে পাচ্ছি না, কম শুনতে পাচ্ছি। মহিউদ্দিন, আমাদেরকে ক্লিয়ার করেন যে যে দুটা লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রয়েছে তাদের কোনো পরিচয় জানা গেছে কিনা, তাদের কোনো পরিচয় পাওয়া গেছে কিনা, এবং এখন কি অবস্থা আছে লাশ গুলিবিদ্ধ যে 2 জন আছে। আপনার মোবাইলটা ফিক্স করে ধরেন না কেন, মোবাইলটা ফিক্স করে ধরেন। হ্যাঁ, এখন কথা বলেন। 2 জনের কোনো নাম ঠিকানা পাওয়া যায়নি। কোনো যে নিয়ে এসেছেন সে হচ্ছে ঢাকা মেডিকেল থেকেই একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার আর একজন হেল্পারের মাধ্যমে আসা গেছে। তাদের কোনো নাম ঠিকানা পরিচয় এমন কিছু জানা যায়নি। আর গুলিবিদ্ধ আর যে বাকি 2 জন আছে, একজন হচ্ছে মামুন সাহেব আর একজন হচ্ছে পলাশ। এটা আশঙ্কাজনক, তবে এখনো জীবিত আছে। বাকি 2 জন মৃত ঘোষণা করেছেন আরো 4 ঘন্টা আগে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা পরে আসছি আপনার কাছে। আমি একটু রাশেদ ভাই আপনার কাছে যেতে চাই। রাশেদ ভাই অনেকক্ষণ বলতে চাচ্ছিলেন যে বিষয়টা, এই যে আমি বলছিলাম যে শোনা যাচ্ছে না, কারোর কথাই শোনা যাচ্ছে না। এটা কিন্তু হত্যাকাণ্ড, যেহেতু ঘটনাটা ঘটেছে এটা কিন্তু সম্পূর্ণ হত্যাকাণ্ড। কারণ আপনার রাস্তায় পড়ে সে মারা যায় না, গাড়ির নিচে পড়ে কেউ মারা যায় না, প্রত্যেকে কিন্তু গলিতে এবং বিভিন্ন ভাবে স্টেপিং করে তাদেরকে হত্যা করা হয়েছে। একটু রাশেদ ভাই যদি এটা ক্লিয়ার করেন যে আসলে এই দায় ভারটা কার এবং এটা কে নিবে, এবং এই আপনার সন্তানকে আমার সন্তানকে আমরা ইউনিভার্সিটিতে পাঠিয়ে শিক্ষা নেবার জন্য পাঠিয়ে আমরা লাশ হিসেবে ফিরে পাবো, এটা কি আমরা আশা করি বা জাতি আশা করে কিনা? না, এটা আমরা আশা করি না, পাশাপাশি আপনিও আশা করেন না, এটা কেউ আশা করেনি। আমরা প্রতিটা মানুষই আশা করি নিরাপদ একটি জীবনের নিশ্চয়তা চাই। সেই নিরাপদ জীবনের নিশ্চয়তার জন্য
সরকার কাজ করছে আমার মনে হয় এবং কাজ করবে। একটি আন্দোলন যেহেতু বেগতিক পথে চলে যাচ্ছে, বেগতিক পথে আন্দোলনটা ছিল না। আমি বারবার একটা কথা পুনরায় বলতে হচ্ছে, আপনার আন্দোলনে দেখেন একটা স্বাভাবিক প্রক্রিয়া ছিল। এই স্বাভাবিক প্রক্রিয়াকে আপনার ভিন্ন খাতে প্রবাহিত করা হয়েছে। তো ভিন্ন খাতে কিভাবে প্রবাহিত করা? ভিন্ন খাতে প্রবাহিত দেখেন, আমাদের এই স্লোগানের আগে এই আন্দোলনটি একেবারেই সাধারণ ছাত্র, আর ছাত্ররা একটা সময় বেঁধে দেওয়া দরকার ছিল আন্দোলন। সময় বেঁধে দেওয়া দরকার বলতে, আপনি প্রেসিডেন্টকে যখন স্মারকলিপি দিয়েছে তখন একটা সময় বেঁধে দিতে পারতো, মাননীয় প্রধানমন্ত্রীকে সময় বেঁধে দিতে পারতো, কিংবা তারা একটা আলটিমেটাম দিতে পারতো যে আমরা 10 দিন পরে আমরা এই আন্দোলন। তারা কিন্তু আন্দোলন থেকে একবারে সরতেই চাচ্ছেন। আর ব্যাপারটা এমন একটা বিষয় যে আজকের মধ্যে সমাধান করেন বা সংসদে বিশেষ বিল উত্থাপন করে তাৎক্ষণিক সমস্যার সমাধানটা করেন। এটা আলটিমেটলি এমন একটা আলটিমেটাম যে এই মুহূর্তে না হলেই নয়। আরেকটি বিষয় আছে, আমি আইন কতটা বুঝি না, তারপরে বলছি। এই 1 মাস অর্থাৎ 30 দিন হাইকোর্টের যে রায়টা আছে এখানে কিন্তু লেখা আছে যে এখানে কোনো কোটা থাকবে না। আন্দোলনকারীদের একটি সফল, এটা একটি বিশাল সফলতা যে এর মধ্যে যদি সরকার কোনো নিয়োগ দেয় এখানে কোনো কোটা থাকবে না। তার মানে আন্দোলনকারীদের একটি বিরাট বিজয়। সবাই লাইনে ডিস্টার্ব করতেছে, কেউ কেন কিছু শুনতে পাচ্ছে কিনা? ইন্টারনেটের প্রবলেম, ইন্টারনেট সারা দেশের ইন্টারনেট নিয়ে একটু ঝামেলা চলছে। ঢাকা শহরে স্লো হয়ে গেছে, ঢাকা শহরে স্লো হয়ে গেছে ইন্টারনেট কানেকশন, সেজন্য আমাদের সবারই সমস্যা হচ্ছে। আচ্ছা, আপনার কথাগুলো শুনছিলাম। হ্যাঁ, একটি চমৎকার কথা বলছিলেন, অভিনন্দন জানাই যে তড়িৎ গতিতে একটি কাজ সমাধান করা, এটা কি তড়িৎ গতির একটা বিষয়, রাষ্ট্রীয় একটি বড় একটা বিষয়, সাংবিধানিক ভাবে স্বীকৃত যে মুক্তিযোদ্ধার কোঠা এত, উপজাতিদের কোঠা এত, প্রতিবন্ধীদের কোঠা এত, সমগ্র কোঠা বাদ দিয়ে মাত্র 5% কোঠা রেখে। আচ্ছা জাকির খান, আপনার কাছে একটু জানতে চাই এই বিষয়টা, যদি আপনি একটু খোলাসা করে বলেন যে আসলে বিশ্ববিদ্যালয়। আমি আপনার জায়গায় যাচ্ছি, আন্দোলনটা কেন লোকগুলো মারা যায়, ঠিক আছে? হ্যাঁ, আমরা কি চাই যে আমাদের সন্তানেরা কথা কেটে যাচ্ছে, কিছু শোনা যাচ্ছে না। আমরা চাই না, কেউ চায় না, এবং একটি সরকার কখনোই চায় না যে সরকার শাসন। দীর্ঘদিন বাংলাদেশের সুন্দর প্রক্রিয়ার মধ্যে যাচ্ছে দীর্ঘ সময়ে, এবং তারই ধারাবাহিকতার প্রথম বাংলাদেশের উন্নয়ন। আমি ওদিকে আজকে যাব না, আজকে আমরা সবাই মর্মাহত, আমরা সবাই কষ্ট পেয়েছি, কারণ আমাদের এইভাবে হয় যে প্রতিটা রাস্তায় বাইরে যাওয়ার প্রতিটা মোড়ে যখন ব্যারিকেড দেওয়া হয়, তখন এই জাতীয় কষ্ট কিন্তু লক্ষ লক্ষ মানুষ করতেছে। সেখানে সরকারের দায়িত্বটা কি বলেন? সরকারের বৃহৎ দায়িত্ব পালন করতে গিয়ে হয়তো বা একটা ঘটনা, দুর্ঘটনা কিংবা আপনার কিছু লোকের মৃত্যু হয়েছে, এটা অস্বীকার করা যাবে না, এটা সত্যি। এবং সাংবাদিক ভাই বললেন যে আরো 4 ঘন্টা আগে তাদের ঘোষণা করা হয়েছে এবং সংবাদপত্রে বাংলাদেশের মারা গেছে। এই মৃত্যুর জন্য দায়ী কি? এই মৃত্যুর জন্য আপনার রাষ্ট্র দায়ী, এই মৃত্যুর জন্য আন্দোলনকারীরাও দায়ী। কারণ আন্দোলনকারীদের এত তড়িৎ গতিতে সবকিছু তাদের প্রত্যাশা করা উচিত না। যখন তারা মহামান্য রাষ্ট্রপতির কাছে একটি স্মারকলিপি পেশ করেছেন, এই স্মারকলিপি পেশ করার পরে একটি সময় তাদের জন্য 11টার সময় তারা স্মারকলিপি পেশ করে 11 এবং পরের দিন রাতে অর্থাৎ এই যে পরিস্থিতি ঘোলাটে করা আন্দোলনকারীদেরও আমি জানি না, করতেও পারে। এই সন্তানেরা কখনোই মুখ দিয়ে বলবে না যে তুমি কি আমি কি রাজাকার। দেখেন, আজকে স্বাধীনতা ৫৩ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি জায়গায়, শাহবাগের মতো একটি জায়গায়, যেখানে আন্দোলনের সূতিকাগার, যেখানে গণজাগরণ মহল সৃষ্টি হয়েছে, যেখানে সৃষ্টি হয়েছে ভাষা আন্দোলনের সংগ্রাম, সেই পবিত্র জায়গাতে যখন একটি সংগঠন বলে তুমি কি আমি না, আসলে আমি ব্যাপারটা আপনার কাছে আমি জানতে চাচ্ছিলাম এরকম যে প্রতিষ্ঠান একটা সন্তানকে বা আপনার সন্তানকে, একজন ছাত্রকে কন্ট্রোল করতে পারে না, আপনি পাঠিয়েছেন ছেলেকে পড়াশোনা করতে, সেই প্রতিষ্ঠান থেকে তারা শিক্ষকরা তো তাকে ধরে রাখতেই পারলো না, এসে সে লাশ হয়ে গড়ে ফিরলো। এটা এই যে বিষয়টা আমার এবং আপনার ক্ষেত্রে
অন্য কারো ক্ষেত্রে কিন্তু একই, তাই না? বিষয়টা আমি একটু ক্লিয়ারলি বলার জন্য জাকির খান, আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি। জাকির ভাই অনেকক্ষণ ধরে বসে আছেন, জাকির ভাই একটু বলেন তো আপনি এই বিষয়টা আমাকে একটু শেয়ার করেন। ওটা একটি জাতীয় ইস্যু, একটি জাতীয় ইস্যু। আমি তো শুনতে পাচ্ছি না, কিছু কেটে যাচ্ছে। আমাকে কি প্রশ্ন করেছেন সেটাও শুনতে পাচ্ছি না। তবে এই যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আবার একটু বলুন আশরাফ ভাই। আপনি দেখেছেন কিনা, একটা মানে লরিতে করে প্রায় 500-700 বাঁশের লাঠি প্রক্টর এসে ছেলেদের কাছ থেকে কেড়ে নিয়ে যাচ্ছে না। এই যে লাঠিগুলো নিয়ে তারা আজকে রাস্তায় এসেছে, এই রাস্তায় আসার এই দায়িত্বটা কার ছিল? এই যে তাদের থেকে লাঠি নিয়ে গেল, তার মানে এরা যে ছাত্রলীগ যে রাস্তায় লাঠি নিয়ে নেমেছে বা তারা যে একটা ঘটনা ঘটাতে পারে, এটা তো লাঠি দেখিয়ে বোঝা গেছে। তো এই জিনিসটা আজকে মিছিল থেকে নিয়ে গেল, কিন্তু গতকাল সেটা কেন কর্তৃপক্ষ পারলো না? হ্যাঁ, এটা তো আগে নিল হতো। আজকে তো দেখলাম যে তাদের এই যখন প্রতিপক্ষের মধ্যে সংঘর্ষ চলছে, তখন কর্তৃপক্ষ এসে গাড়ির ভরে বাঁশের লাঠিগুলো তাদের কাছে কেড়ে নিল ছাত্রলীগের কাছ থেকে। তো এটা হলে তো হয়তো এই লাশগুলো পড়তো না, বা এই ধরনের ঘটনা, সহিংস ঘটনা নাও ঘটতে পারত। জাকির ভাই একটু প্লিজ। জাকির ভাই শুনতে পাচ্ছেন আপনি আমাকে? আশরাফ ভাই। জি ভাই। ক্যান ইউ হিয়ার মি? আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনাকে আমি শুনতে পাচ্ছি। আমি একটু 1-2 মিনিট আপনাদের টাইম নিব। কোটা আন্দোলনের যে সর্বশেষ অবস্থা, এটা সাধারণ ছাত্রদের মাঝে নাই, এটা রাজনৈতিক দলের কাছে চলে গেছে। হ্যাঁ, আজকে তো বিএনপি তার সাথে একাত্মতা ঘোষণা করেছে, আমার যুবদল মাঠে থাকবে বলে ঘোষণা দিয়ে দিয়েছে। আমি বলি না কথাটা, রাজনীতির মাঠে চলে আসছে এই ঘটনাকে কেন্দ্র করে। এখন কি করবে? আমি ফেসবুকে দেখি তো কিছু কিছু জিনিস, ফেসবুকের মধ্যে কিছু লোক লাগাইছে সাইবার ক্রাইম করার জন্য। একটা ছেলে আছে, প্রতিদিন তার চেহারাটা এখানে দেখবে, মাননীয় প্রধানমন্ত্রীর ফটো, সজীব জয়ের ফটো, বিভিন্ন লোকের ফটো দিয়ে ব্যঙ্গাত্মক করবে। তারপরে একটা মহিলা আছে রুমিন ফারানা, ব্যারিস্টার সোকল, সে কি বলে সে নিজেও বুঝে না। আমেরিকা কি করছে সেটার সাথে সে সম্পৃক্ত করে। তো বাংলাদেশ কি আমেরিকার কথা চলে? ডু ইউ কেয়ার অ্যাবাউট আমেরিকা? হি ইজ উইথ হিজ এন্টিটি, উই আর আওয়ার এন্টিটি। আমাদের এন্টিটি নিয়ে তো আমরা আমেরিকার কাছে বিকৃতি করতে পারবো না। কথা কয় আমেরিকায় এদেরকে কি দিছে, স্যাংশন দিছে, আরো আসবে। তো তুমি জানো কেন? তোমার লোক এত সহদর কেন? তুমি করাচ্ছ তাহলে এসব কথা। কালকে তারেক রহমান জনাব, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, ইয়েতে ভার্চুয়াল টকে বলছে কোটা আন্দোলনে 5% থাকতে হবে। ঠিক সেম জিনিসটা ছাত্ররা ইয়ের মধ্যে রাজপথে বলছে 5% হতে পারে। এগুলি রিলেশন করলে, এগুলি লিঙ্ক আপ করলে এগুলি বোঝা যায় না এটা তো কোটা আন্দোলন সাধারণ ছাত্রদের। এটার পেছনে রাজনৈতিক একটা ফায়দা আছে, উদ্দেশ্য আছে। আমি কাউরে ব্যক্তিগতভাবে আক্রমণ করতে চাই না। এখন প্রশ্ন হলো যে সাধারণ ছাত্রদেরকে, নিরীহ নিষ্পাপ ছাত্রদেরকে এইভাবে রাস্তা নামায়া এই যে জনগণের দুর্ভোগ করাচ্ছে, এবং এটা রাষ্ট্রকে একটা ইয়ের মধ্যে বাড়াচ্ছে, এটা কি উচিত হলো কারো? আজকে বলে যে আমি কালকে জয়েন করবো, এটা তোর আন্দোলন নাকি? এটা ফাজিল কোথাকার, এটা ছাত্রদের আন্দোলন। তারপর বললো ছাত্রদল বললো যে আমরা জয়েন করবো, এদেরকে সমর্থন জানাবো। তুই কে? হু আর ইউ? ইউ হ্যাভ দ্য পলিটিক্যাল বেস। ওদের তো পলিটিক্যাল বেস না, ওদের একটা কোটা সংস্কার। ছাত্র লীগ যাওয়া তো ঠিক হয় নাই, এটা কোনো অবস্থাতে না। এখন তারা ছাত্রলীগ জানে জন্য আপনি যে ছাত্রলীগের কথা বলছেন, সেও তো ছাত্র, তারও তো একসময় চাকরির দরকার হবে। তো এখন এই কোটা সংস্কার হলে সেও কিন্তু এটার কিন্তু লাভবান হবে। এখন সেখানে ছাত্রলীগকে কেউ কি পাঠিয়েছে তাকে দমন করার জন্য? না, ছাত্রলীগ নিজেই উজ্জীবিত হয়ে নিজের ইচ্ছায় এসে ওখানে হামলা করলো কেন? আমি কথাটা শেষ করি না। ছাত্রলীগটা আসছে কখন? আসছে যখন নৈরাজ্য সৃষ্টি করছে, উদ্ধত্তপূর্ণ আচরণটা অনেক ঊর্ধ্বে চলে গেছে। কারা করতে পারে?
গাড়ি চুর ভাঙচুর, পুলিশের গাড়িতে তুই মারস কেন? তোরকে পুলিশে কিছু করছে? একটা পুলিশ কোনো জায়গায় কোনো শব্দ করে নাই। দেশটেজ পুরা শহীদুল্লাহর মধ্যে পুরা কত 600 পুলিশ ছিল, তারা তো কারো কোনো স্ট্রাইক করে নাই। তো তোরা বেয়াদবি করা কি আছে? এই দলগুলি ইনস্টিগেট করে দেশটাকে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে। রাস্তা দিয়ে মানুষ বাইরে যেতে পারে না, বাজার করতে পারে না, হাসপাতালে রুগী যেতে পারে না, লোকজন ইমার্জেন্সি করতে পারে না, দূরপাল্লায় লোকজন যাইতে পারে না, কত বিপদ আপদ আছে। এটা স্বাধীন এবং সর্বমদেশ এই দেশের ব্যক্তিগত জিনিসের প্রতি এই ধরনের প্রতিবন্ধক সৃষ্টি করা কারো রাইট নাই। নো ওয়ে। এই যে এরা রাজপথ দখল করে রাখলো, রাজপথে তারা আন্দোলন করতেছে, মানুষের দুর্ভোগ হচ্ছে, কিন্তু এরা তো বিভিন্ন মানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তো বিশ্ববিদ্যালয়ের দায়িত্বটা কি ছিল যে তাদেরকে? আপনি তো যেটা বলছি তো সেটা তো আপনাকে I have told repeatedly, it is the responsibility of Vice Chancellor. He is not the Vice Chancellor of himself or his appointment. He is the Vice Chancellor of whole university. As a whole, he is responsible to the government. He is responsible to the individual person also. যে কোনো মারা গেল সে রেসপন্সিবল। It is his failure, কোনো সন্দেহ নাই। মাকসুদ কামাল সাহেব যত কিছু বলুক, it is his failure, কোনো বিকল্প নাই। উনি কি করবে না করবে, it is his decision. এটা ম্যানেজ করাও তার দায়িত্ব। এখন এটা নিয়ে যদি বলে আমি তো জানি না, আমার তো কেউ দেয় না, কেন? তারপরে পুলিশের গাড়ি ভাঙছে, বলো যে এটা 24 ঘন্টার মধ্যে মামলা পড়তো, কেন? বাপদাদা জমিদারি পাইছো তোমরা, বেশি কিছু নাই। পুলিশের পরে যেটা রাষ্ট্রীয় প্রশাসন চালাবে, পুলিশ নিরাপত্তা দায়িত্ব, তাদের গাড়ির মধ্যে হামলা করবা, এটা তো ভিডিও দেখেছে। কেন? কোন আইনে কোন অধিকার তুমি দিবা? তোমার কি এত বড় পাওয়ার দিছে কেউ? আমি তো মাঝে মাঝে বলি যে আজকে যে ছোট ক্লাস 9 ছেলেরা নিল, আপনারা কি আমার এটা দেখতে পাচ্ছেন? এখানে একটা ছবি আমি দেখাচ্ছি, দেখেন তো আপনারা দেখতে পান কিনা এই ছবিটা। এই যে রংপুরে যে ছেলেটা নিহত হয়েছে, তার গতকালকে ফেসবুক স্ট্যাটাসে কিন্তু সে বলেছে যে এই কোটা আন্দোলন যদি মানে কোটা আন্দোলনে যদি সে মারা যায়, এই আন্দোলনে যদি সে মারাও যায়, তবু যেন তার লাশ এইভাবে দাফন না হয়, তার জানাজা না করে। সে কিন্তু নিজে বলেছে, তার ফেসবুক স্ট্যাটাস থেকে আমরা বলছি। তো সেখানে কি বলেছে, যখন কোটা আন্দোলনের এরা জয়ী হবে, কোটা আন্দোলন বিজয়ী হবে, তখন সেই বিজয় উল্লাসের সাথে যেন তাকে জানাজা করে দাফন করা হয়। এই যে একটা মানুষ, একটা ছাত্র, তার নিজের উপরে বা এই ছাত্রদের উপরে কতটা কনফিডেন্স হলে যে আমি মরে গেল আমার লাশ ওখানে থাকবে, আমার জানাজা করবে না। এই কথাটার সাথে আমি মর্মাহত, কিন্তু যারা রাজনৈতিক দল এগুলি ইন্ধন দিচ্ছে, যারা ইনস্টিগেট করছে, যারা সমর্থন করছে, ছাত্র দল এবং ছাত্র শিবির তো ঢাকা ইউনিভার্সিটির সব ছাত্র না, কেউ মাদ্রাসার আছে, কেউ বহির্গত আছে। তো এইগুলি কেন করবে? তারা বলবে কেন আমরা এদের সাথে সহমত প্রকাশ করি, আমরা কালকে নামবো মাঠে? কেন? এখানে কি রণাঙ্গন নাকি? মাঠে নামবো, তাহলে এই দায়টা কার? এটা তো এটাও সরকারের দায়। কেন ওদেরকে অ্যাপ্রিহেন্ড করে নাই? কেন ওদেরকে আন্ডার দ্য রুল আনে নাই? আনা উচিত তো, কোনো সন্দেহ নাই তো। রাষ্ট্র বিরোধী কোনো কথা বললে সেগুলো আনা উচিত। আমার কথা হলো যে যে কোনো সরকারি মেশিনারি যদি অ্যাক্টিভেট না থাকতো, আমার পূর্ববর্তী বক্তা বললেন যে রাষ্ট্রপতির কাছে একটা স্মারকলিপি দিছে, দিয়া বলে 24 ঘন্টার ভিতরে রাষ্ট্রপতি এটা ডিসিশন দিবে। কেন? রাষ্ট্রপতি কি তোমার খায়া পরে তোমার আন্ডারে? রাষ্ট্রপতি একটা দেশের হেড অফ দ্য পাওয়ার, ইজ দ্য সুপ্রিম অথরিটি অফ দ্য কান্ট্রি। এখন ওরা দিয়ে কয়েকে কালকে ভিতরে দিতে, কেন? কোন আইনে? তুমি কোন সূত্রতে পাইছো? তোমার বাপ মাকে এটা শিখেছে? তোমার শিক্ষকরা শিখেছে এটা? এই বেয়াদবি করার কে এখতিয়ার দিতে? এই উদ্যোক্তা মানে কে দায়িত্ব দিচ্ছে তোমারে? এটা বলা ঠিক আছে। তারপরে মাননীয় প্রধান বিচারপতি বলছে, ছাত্ররা যদি কোনো বিবৃতি বা কোনো স্টেটমেন্ট দিতে চায়, দে হ্যাভ গট দ্য লিবার্টি টু গিভ দ্য স্টেটমেন্ট বিফোর দ্য কোর্ট, বলছেন উনি। এটা তবুও এটা একটা কোর্টের রায় হচ্ছে 27 পৃষ্ঠা। অ্যাটর্নি এটা কপি করলে, আজকে কপি করলে কালকে কপি বাইর করতে পারবে? বলেন। আদালত তো তাদের নিজের সিস্টেম সম্ভব না। এই সার্টিফিকেট কপি গত 2-1 দিন আগে বাইরেছে, বাইরে এখন এটা ফাইল করতেছে। এখন কালকে রাষ্ট্রে দিতে হবে না, কোর্টে মানি না। কোর্টে মানতে তোমরা তো বলছেই রাখতে একটা সংবিধান আছে, এটা সারা দেশ আছে। এইগুলি করা, বেয়াদবি করা কে এখতিয়ার দিচ্ছে?
আচ্ছা ইকবাল ভাই, আমরা অনুষ্ঠানে প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। আমরা একটু রাশেদ হাওলাদারের কাছে যেতে চাই। 2 মিনিট আপনার জন্য, আপনার বক্তব্যটা উপস্থাপন করেন, আমরা একটু শুনে আসি আপনার কাছে। তারপরে অন্যান্যদেরকে 2 মিনিট করে দিয়ে আমরা শেষ করে দিই। আমি বলতে পারিনি যে কোটা শুধুমাত্র বাংলাদেশে নয়, কোটা আপনার আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতেও আছে, শ্রীলঙ্কায়ও আছে এবং আপনার জাপানেও আছে। শুনতে পাচ্ছি? বাংলাদেশেও কোটা আছে। বাংলাদেশে আপনার যে কোটা আছে সেই কোটাও 2085 সালের দিকে আপনার কোটাকে আরো বিভাজন করা হয়েছে, জেলা ভিত্তিক কোটা করা হয়েছে। জেলা ভিত্তিক কোটা হোসেন মোহাম্মদ এরশাদ করে রংপুর বিভাগকে সে 20% সর্বোচ্চ কোটাও দিয়েছে। 20% দিয়ে সে ওই অঞ্চলকে বুঝিয়েছিল যে অনগ্রসর অঞ্চল। দেখেন ওইখানে কিন্তু 20% হঠাৎ করে নিয়োগ দেওয়া হইলো বা রংপুর বিভাগ। তারপরে কোটা দেখেন আপনি 32% কোটা যদিও মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য বরাদ্দ, কিন্তু আমার দৃষ্টিকোণ থেকে প্লাস আমার দেখা মতো এই পর্যন্ত বাংলাদেশের কোনো একটি প্রতিষ্ঠানে কোনো নিয়োগের ক্ষেত্রে 32% সন্তানরা টিকে। কারণ সিএস থেকে শুরু করে সর্বপরীক্ষায় প্রাথমিক ধাপেই কিছু অংশ বাদ পড়ে যায়, তারপরে আসে না প্রত্যেকটা ব্যাপার। ছাত্র আন্দোলনে এখানে বলতে অযোগ্যর জায়গাটা তখন থাকে যখন তার কোনো পরীক্ষা দিতে হয়, এখানে তো তার পরীক্ষা দিতে হচ্ছে। আমি মনে প্রাণে আশা করি কম হোক আর বেশি হোক, মুক্তিযোদ্ধার একটি কোঠা এটা গৌরব, এটা একটি রাষ্ট্রের জন্য অহংকার। কারণ এই রাষ্ট্র বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্য বঙ্গবন্ধুর যে 30 লক্ষ লোক শহীদ হয়েছে, 2 লক্ষ লোকের মা বোনের মান সম্মানের উপর যে স্বাধীন হয়েছে, সেখানে আপনার এই তাদের সন্তানেরা, মুক্তিযোদ্ধার সন্তানেরা চাকরি পাক, আমি আশা করি কম হোক আর বেশি হোক। এটা হলো একটি বড় বিষয়। কারণ আমরা যদি মুক্তিযোদ্ধার কোনো কোঠা না রাখি, তাহলে একসময় মুক্তিযোদ্ধাদের আমরা বলবো যে মুক্তিযোদ্ধা ভাতা দেওয়া দরকার নেই। এখন যদি মুক্তিযোদ্ধা কোঠা না থাকে, হ্যাঁ, মুক্তিযোদ্ধাদের আমরা সম্মান করি, আমরা রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় তাদেরকে রাখতে চাই, কিন্তু এরপরেও কিন্তু কথা থাকে যে কথাগুলো কোটা আন্দোলনকারী ছাত্রছাত্রীরা বলছেন যে যেখানে স্বাধীনতার পরে 53 বছরে আরো 5,500 মুক্তিযোদ্ধার নাকি 55,000 নতুন মুক্তিযোদ্ধা জন্ম হয়েছে, যারা 52 বছরের কম তাদের বয়স। তারা যদি এই কোটার আন্ডারে এসে তাদের নাতিপুতিরা এই সুবিধা ভোগ করে, তাহলে এই ভুয়া মুক্তিযোদ্ধাদের কেন বাতিল করা হয় না এবং তাদের সে পেনশন কেন বিলুপ্ত করা হয় না? এটা কিন্তু তাদের একটা আন্দোলনের মধ্যে কথা বেরিয়ে আসছে। তো আমি আপনার কাছে পরে আসবো। তা আমি একটু জানতে চাই, জাকির ভাই, আপনি যদি সংক্ষিপ্ত ভাবে এই ব্যাপারে কিছু বলেন। আপনি অনেকক্ষণ ধরে আমাদের কথা শুনছিলেন। লাস্টে আমার 2 মিনিট সময় দিয়েন একটু। আই হ্যাভ সামথিং টু সে। ওকে জাকির ভাই প্লিজ। আশা ভাই আপনাকে ধন্যবাদ। প্রকৃতপক্ষে আমি কোনো কথাই শুনতে পারছিলাম না, শব্দ বিভ্রাট আর কি, ইন্টারনেটে যেভাবে ডিস্টার্ব করছে কিছুই শোনা যায়নি। যাই হোক, আপনি যে প্রশ্নটা করেছেন এটি একটি যথার্থ প্রশ্ন। এই প্রশ্ন যে মুক্তিযোদ্ধাদের নাতির প্রতি এরা অ্যাভেল করবে কিনা, তাই না, এই ধরনের তো বলতে চাচ্ছেন আপনি মনে হয়, তাই না? জি জি। তো আমার বক্তব্য হলো যে মুক্তিযুদ্ধে আর যারা মুক্তিযুদ্ধে আত্মত্যাগ করেছেন, তাদের জীবন আত্মত্যাগ করেছেন, তারা তাদের ছেলে সন্তানেরা এটা যে কোটা ছিল সেখানে তারা ভোগ করেছে। আমার প্রশ্ন হলো যে কোটা যে আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, তাই না? তো সেখানে এই যে মেধাবী ছাত্র যারা, এরকম শোনা যায় যে আমরা দেখি যে চাকরিতে কিন্তু এরা কোটা ভিত্তিক নিয়োগটা যে নিয়োগ ওই পর্যন্ত আসতে পারে না, অনেকগুলো ধাপ থাকে। আর আপনারা একজন আলোচক বলেছেন আমাদের মধ্যে যে অনেকগুলো ধাপ থাকে, ওইটা কাভার করে তারপর তার কোঠার মধ্যে যেতে হবে, সে যেতে পারবে কি পারবে না, তাই না? তো এইগুলো কোঠা দিলেই যে তারা চাকরি পেয়ে যাবে, নট দ্যাট। তো সেখানে চাকরিতে যারা ট্যালেন্টেড, দোজ হু আর ট্যালেন্টেড, তারা কিন্তু সবসময় এগিয়ে থাকে। বিশেষ ক্যাডারে যারা আছে তারা চাকরি পায়, ফাইনালি গিয়ে তারা টিকে, কিন্তু অনেকেই টিকতে পারে না, সেটা অন্য বিষয়। এখানে যে বিষয়টা উঠে এসেছে যে এখানে যে সরকারকে সময় দেওয়া হলো না। আমি যদি একেবারেই সাদাভাবে বলি
সাপটা ভাবে বলি যে যেটা মেজর ভাই বলেছেন যে সরকারকে মানে সময় দিল না, এখনই করতে হবে। এখনই কেন করতে হবে, কারণটা কি? এখন কি বিশেষ পরীক্ষা আছে আগামীকালকে, বা 1 মাসে বিশেষ পরীক্ষা আছে, অন্য কোনো সরকারি বিজ্ঞাপন আছে? কিছুই নাই। তো আমার কথা হলো যে অস্থিরতা, এই যে অস্থিরতা বিরাজ করলো এবং বিভিন্ন পক্ষ যুক্ত হয়ে এটাকে একটা অন্য ধরনের রূপ তৈরি হয়েছে, যে রূপ বহুরূপী কোটা আন্দোলনের বহুরূপ ধারণ করেছে। এই বহুরূপ ধারণ করার কারণেই মূল জিনিস থেকে তারা বিচ্যুত হচ্ছে। এখন দেখেন এতগুলো জীবন গেল, মানে যদি সরকার এইটার ব্যাপারে গুরুত্ব দিয়ে, যেহেতু এটা কোর্টে ছিল, বিচারাধীন আছে, তো এখন পর্যন্ত জাজমেন্ট বাইরে তো অনেক সময় লাগে, তাই না? জিনিসটা মানে মেচুর ভাবে হ্যান্ডেলিং করতে পারেনি আমার মনে হয়। কোটা আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছে তারা মেচুরলি এটা হ্যান্ডেলিং করতে পারে নাই। আমার বক্তব্য হলে এই যে এটা যদি ভেবে চিনতে মেচুরলি হ্যান্ডেল করতো, সব পক্ষকে, সরকার পক্ষকে সুযোগ দিত, যে না আমরা সুযোগ দিয়েছি, আমাদের আন্দোলন এসওএ রাখলাম, প্রধানমন্ত্রী তাদেরকে অবশ্যই আহ্বান করতো, কথাবার্তা বলতেন। মানে সরকার তো এটার পক্ষে, সরকার তো বিপক্ষে না। কাজে এটা বিপক্ষ তৈরি করলো কেন? মানে এই পরিস্থিতি চৌধুরী আপনার কাছে আসতে চাই। আপনি বলছিলেন 2 মিনিট কথা বলবেন, আপনি যদি শেষ করেন। আচ্ছা, ধন্যবাদ। আমি 2টা কথা বলি, 3টা কথাই বলবো। আমি একটা কথা বলবো যে স্বাধীনতা সংগ্রামে অনেক মুক্তিযোদ্ধা জীবন দিয়েছে এবং তারা অনেক পরিশ্রম করছে, জীবনকে বাজি রেখে তারা যুদ্ধ করেছে। তারা জানে যে কোনো সময় শত্রুর গুলিতে তারা মিলিত হইতে পারে, এবং আভ্যন্তরীণ যারা আছে আনসার রাজাকার, এদের মারা যেতে পারে। এই জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধ করে একটা লাল সবুজের পতাকা আনছে। আমি আজকে মেজর রিটায়ার অবসরপ্রাপ্ত হিসাবে আমি গর্ব করি। এটা তাদের অবদান, তাদেরকে সারা জীবনের জন্য আমাদের সেলুট করা উচিত। কেন করা উচিত আমি বলি। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার 1945 এর মধ্যে শেষ হয়েছে, 45 to 49। ব্রিটিশ কমনওয়েলথের সোলজাররা, এই সাবকন্টিনেন্টের সোলজাররা ছিল, এই সোলজাররা অনেক নিহত হয়েছে, অনেক আহত হয়েছে, অনেক বেঁচে আসছিল। কিছুদিন আগে 7-8 বছর আগে বেঁচে ছিল। আমি ওই সোলজার বোর্ডে একটা সেক্রেটারি হিসেবে ওয়ার্কিং। প্রতি বছর কমনওয়েলথ থেকে একটা ফান্ড আছে কিছুর জন্য, তাদের ট্রিটমেন্টের জন্য, মেডিসিন, তাদের অন্যান্য দেওয়ার জন্য। তো ব্রিটিশরা যদি এটা না দিত, কিছু করতে পারতো? কেন দিচ্ছে? তাদের প্রতি শ্রদ্ধা আছে দেখা। এখন বলে কোটা আন্দোলনে 50 বছর হয়েছে, এখনো কেন দেয়? এটা তো ঠিক না। নাতি আছে, পন্থী আছে, পন্থী আছে, এই তাদের অবদানের জন্য আপনি সাংবাদিক আখন সাহেব, ওই আমরা যারা আছি, আমরা এই পতাকা এবং এই দেশের এই মাটির তলে তাদের অবদানে আমরা আছি। মাননীয় প্রধানমন্ত্রী এটা বলছেন। তো এখন সেকেন্ড কথা হলো যে কোটা পদ্ধতিতে যেটা হচ্ছে, ইট ইজ সাইন্টিফিক। বাংলাদেশের ভৌগোলিক অবস্থাতে সবচেয়ে চাকরিজীবী হলো, হাই অফিসিয়াল হলো কোন জায়গায়? এটা হলো ইফ সামওয়ান ইজ কুমিল্লা, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, কুমিল্লা। কুমিল্লা, হ্যাঁ। সেকেন্ড হাইয়েস্ট হলো মেবি নোয়াখালী অর মেবি সাম আদার ডিস্ট্রিক্ট। এখন এই যে ডিস্ট্রিক্ট স্ট্যাটিস্টিক্সে পরিসংখ্যানে দেখাচ্ছে রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা এরা একটু পিছিয়ে পড়ে আছে। এই কোটা সিস্টেমে এদেরকে আগায় নেওয়ার জন্য এটা করা হয়েছে, সমতা। আর থার্ড থিং হলো নারীদের যেতে আগে পিছিয়ে ছিল, এখন নারীরা অলমোস্ট সেম। এটা আমাদের রিকমেন্ডেশন ছিল, নারীদের দরকার নাই। ক্ষুদ্র নির্গোষ্ঠী যেটা আছে ওদের 5% ওটা রাখা উচিত কোটাতে, কারণ ওদেরকে আগায় নিতে। তবে ওরা কিন্তু পিছায় নাই। আজকে অনেক ডাক্তার, ইঞ্জিনিয়ার, পুলিশ, হাই অফিসিয়াল এবং আদার্স উপজাতিরা আছে, এটার সন্দেহ নাই। বাট ওই যে গারো যারা আছে দিনাজপুরের দিকে, ওরা একটু পিছু সাইডে আছে। তো প্রত্যেকটা জিনিসের জন্য সরকার যেটা সিদ্ধান্ত দিচ্ছে, সরকার মাননীয় প্রধানমন্ত্রী রাত্রে চিন্তা করে সকালে এটা দেয় নাই। এটা অনেক টেস্ট এন্ড ট্রায়াল এবং গবেষণার মাধ্যমে এটা সিদ্ধান্ত হয়েছে। এখন কালকে ছাত্র আন্দোলনের উস্কায় দিল, কোটা তোমাদের চলে গেল, তোমাদের কোনো খানা নাই। আরে বেটা, কোটা হইতে হইলে প্রথমে মেরিট লিস্টে ইউ হ্যাভ টু ফিট ইয়োরসেলফ, ইউ হ্যাভ টু কোয়ালিফাই ইয়োরসেলফ। প্রিলিমিনারি, ভাইভা, মেডিকেল এগুলিতে ফিট করতে হবে। ফিট করার পরে ফাইনাল সিলেকশনের মধ্যে তখন কোটা দেওয়া হয়। এখন তুমি এটা ফিট হবে না, তোমার কি গাছের থেকে না ফল দিয়ে দিবে? কোনোদিন না। এসব কথা বলার কি মানিটা? এটা হলো ইন্ধন করে দেওয়া, ইনস্টিগেট করা।
এগুলি বন্ধ করা উচিত এবং যারা রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করে তাদেরকে দমানো উচিত আমি মনে করি। এবং ওই যে ছাত্রলীগ না লাগায় পুলিশ শাসন করা উচিত। অনেক অনেক ধন্যবাদ, আপনি অনেকক্ষণ বলেছেন এবং কত সুন্দরভাবে জিনিসটা উপস্থাপন করেছেন। যারা দর্শক আজকে যারা আমাদের এই অনুষ্ঠান দেখেছে তারা কিন্তু সবাই অনুধাবন করেছে। তো এখন আজকের এই কোটা বিরোধী আন্দোলন নিয়ে যে ঘটনা ঘটেছে, সহিংস ঘটনা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী একটু কথা বলেছে, আমরা একটু শুনতে চাই। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কোটা আন্দোলন বিএনপি জামাতের ইন্ধন দিচ্ছে, তারা নির্বাচনে আসে না, বাইরে থেকে হইচই করে। তবে আন্দোলনকারীরা কোনো ধরনের যদি ধ্বংসাত্মক কাজ করে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং যারা উস্কানি দেবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সাথে কোটা সংস্কার আন্দোলনের পেছনে বিএনপি জামাতের ইন্ধন রয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। ধন্যবাদ। আজকে আমার সাথে যারা আলোচনা অংশগ্রহণ করেছেন, জনাব মাহমুদ চৌধুরী, জাকির হোসেন খান, রাশেদ হাওলাদার এবং মহিউদ্দিন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা আমাদের সাথে আজকে এই আলোচনায় অংশগ্রহণ করেছেন। তো আমরা বলতে চাই যে শুধু আলোচনার মধ্যে সীমাবদ্ধ নয়, এই ঘটনাগুলা যাতে না ঘটে এবং ঘরের ছেলে, ঘরের সন্তান বাইরে যে যেন লাশ হয়ে ফিরে না আসে সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। আমিও বিদায় নিচ্ছি আলী আশরাফ এখন আজকের মতো আপনাদের কাছ থেকে, এবং আবার দেখা হবে অন্য কোনো অনুষ্ঠানে অন্য কোনো সময়। সে পর্যন্ত সবাই রূপসী বাংলার সঙ্গে থাকবেন।